সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আপনাদের সামনে এখন নির্বাচনী রোডম্যাপের প্রস্তাবিত কয়েকটি ধাপ এ প্রসঙ্গে আলোচনা করার জন্য হাজির হলাম। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রায় আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি এবং কবে ঘোষণা করা হবে সেটাও আমি জানি না। তো আজ এই নির্বাচনী রোডম্যাপের প্রস্তাবিত কয়েকটা ধাপ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রাজনৈতিক অনিশ্চয়তা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থবিরতা সব কিছু মিলেই বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছে। গত বছরে জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্থানের পর জাতির মনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আশা জেগে ওঠে। নির্বাচন সংস্কার ও গণতন্ত্রের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের আশ্বস্তমূলক বক্তব্য সত্ত্বেও জনমনে এক ধরনের সংশয়, সন্দেহ থেকেই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদিও বলেছেন 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে পরবর্তী সংসদ নির্বাচন হবে। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল এই ব্যাপারে পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ইতিমধ্যেই বিএনপির স্ট্যান্ডিং কমিটি তারা সাংবাদিকদের জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 6 মাসের ভিতরেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশন গঠিত করা হলেও সরকারের কাজের অগ্রগতি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আসছে। অন্যদিকে মুদ্রাস্ফীতি, উচ্চহার, স্থবির বিনিয়োগ পরিস্থিতি সব কিছু অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী সম্প্রদায় নতুন কোনো উদ্যোগ নেওয়ার ব্যাপারে একটি সতর্কতামূলক অবস্থান আছে, যার সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যুক্ত হয়ে নিয়োগ বা বাণিজ্য কোনোটাতেই কোনো গতি সঞ্চালন হচ্ছে না বলে মনে হচ্ছে। একটি স্বচ্ছ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ছাড়া আমরা একটা দীর্ঘ অনিশ্চয়তার দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি, যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন দুটি ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। যে অন্তর্বর্তী সরকারি উত্থান হয়েছিল একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য, কী কারণে সেই সরকার একটি নির্বাচনী রোডম্যাপ এখনও দিতে পারছে না তা সাধারণ মানুষের কাছে বোধগম্য হচ্ছে না। নির্বাচন অনুষ্ঠান করা এবং সংস্কারকে এগিয়ে নেওয়া কোনো সাংঘর্ষিক বিষয় না, এবং কেন অন্তর্বর্তী সরকার এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে এক কাতারে এনে সমন্বয় করতে পারছে না তা রাজনৈতিক দলসহ অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। এখন আমি 2025 সালের নির্বাচনের প্রস্তাবিত কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করব। 15 জানুয়ারি 2025-এ বিভিন্ন সংস্কার কমিশনের বিচার বিভাগ ও সংস্কার কমিশন ছাড়া সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রস্তাবিত রোডম্যাপটি সক্রিয় করা যেতে পারে, এবং জানুয়ারি 15 অক্টোবর 10-এর মধ্যে প্রস্তাবিত কয়েকটি ধাপ সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যেতে পারি। নির্বাচনী রোডম্যাপের প্রথম ধাপ, যেটা জানুয়ারি 15 থেকে 24-25-এর ভিতরেই এই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া যেতে পারে। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট ও সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করে সংস্কার কমিশনের সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য তাদের প্রতিনিধি পাঠাবে। অন্য দলগুলো যাদের সংসদে প্রাপ্ত আসন সংখ্যাগরিষ্ঠ দলগুলোর তুলনায় কম ছিল, তারা একজন করে প্রতিনিধি পাঠাতে পারে। উপরের সুপারিশগুলো একটি সহজবোধ্য কাঠামোর মাধ্যমে প্রস্তাব করা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। সংস্কারের প্রক্রিয়ায় সব পক্ষের কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেমন প্রয়োজন, একই সঙ্গে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ না করলে সংস্কার কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা অহেতুক জটিল, অকার্যকর তুলতে পারে। দ্বিতীয় ধাপ, যেটা জানুয়ারি 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে করা যেতে পারে, সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সঙ্গে প্রস্তাবিত সংস্কারগুলো নিয়ে আলোচনা করবে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সংস্কারের ব্যাপারে একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলা, যেখানে
রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত সংস্কারের পদক্ষেপগুলো পরবর্তী সংসদে পাশ না করা হলে সংস্কার কমিশনের রিপোর্টগুলো বাস্তবে খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না। প্রস্তাবিত তৃতীয় ধাপ, যেটি ফেব্রুয়ারি 2 থেকে 6 তারিখ পর্যন্ত করা যেতে পারে, যে সংস্কার চূড়ান্তকরণ। এ পর্যায়ে রাজনৈতিক দলগুলো সরকার সম্মিলিতভাবে ঠিক করবে কোন সংস্কারগুলো কখন কিভাবে বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক দলগুলো সদিচ্ছার নিদর্শন হিসাবে চূড়ান্ত সংস্কারগুলোই সই করবে এবং প্রতিশ্রুতি দেবে যে নির্বাচনের পর তারা ক্ষমতায় গেলে এসব সংস্কার কার্যকর করতে উদ্যোগ নেবে। চতুর্থ ধাপ, এটি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হতে পারে, যে সংস্কার প্রক্রিয়া আনুষ্ঠানিক ঘোষণা। সরকার আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি জারি সহ সংস্কার প্রস্তাবের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। এর মধ্য দিয়ে প্রস্তাবিত সংস্কারগুলো আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। এগুলোর বাস্তবায়নের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। পঞ্চম ধাপ, যেটি ফেব্রুয়ারির 11 থেকে চলমান হতে পারে, সংস্কার প্রক্রিয়া শুরু করার অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে। পরবর্তী সংসদ আইনানুগ প্রক্রিয়া মোতাবেক 10ই ফেব্রুয়ারি ঘোষণায় অনুমোদিত সংস্কারগুলো বাস্তবায়নের ধারাবাহিকতা নিশ্চিত করবে। ষষ্ঠ ধাপে কী হতে পারে, সেটা ফেব্রুয়ারি থেকে অগাস্টের 30 তারিখের ভিতরে হতে পারে। নির্বাচন কমিশন একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেটা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয়করণ, মাঠ পর্যায়ে নিয়োগ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ, নির্বাচনের সময়সূচি ঘোষণা। সপ্তম ধাপে কী হতে পারে, সেটা হচ্ছে যে সশস্ত্র বাহিনী এপ্রিল মাস থেকে যে কাজটা শুরু করতে পারে, যে প্রয়োজন ছাড়া বেসামরিক কাজে সশস্ত্র বাহিনীর দীর্ঘ সময় জড়িত থাকা কখনোই কাম্য নয়। সশস্ত্র বাহিনী ব্যারাকেই হয়তো ফিরে যেতে পারে ও প্রয়োজনে স্ট্রাইক ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। বিশেষ কিছু ক্ষেত্রেই সীমিত পরিসরে সেনা মোতায়েন করা যেতে পারে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সেনা মোতায়েন করা হবে। অষ্টম ধাপে কী হতে পারে, সেটা অক্টোবর মাস থেকে শুরু হতে পারে, যে 13তম জাতীয় সংসদ নির্বাচন। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকারের জন্য 13তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে বহুদিন পর বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি অবাধ, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। এখন থেকে প্রস্তাবিত নির্বাচনের তারিখ পর্যন্ত প্রায় 10 মাসের মতো সময় আছে, যা আগের সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্ধারিত 3 মাস সময়ের চেয়েও 3 গুণের বেশি সময়। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ নির্বাচনী রোডম্যাপের প্রস্তাবিত কয়েকটা ধাপ নিয়ে আলোচনা করছিলাম। মূলত এই যে আলোচনাটি আমি করলাম, এটি একটি জাতীয় দৈনিকে গত 15 জানুয়ারি 2025 তারিখে একটি বিস্তারিত প্রবন্ধ সৈয়দ মনির খুসরু সাহেব লিখেছেন। অধ্যাপক সৈয়দ মনির খুসরু সম্পর্কে একটু বলি। তিনি হচ্ছেন যে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের চেয়ারম্যান। তিনি যে প্রবন্ধটি লিখেছেন, এই নির্বাচনী রোডম্যাপের যে কয়েকটা ধাপের কথা উল্লেখ করেছেন, আমি ওই বড় লেখাটি দর্শক, শ্রোতা ও পাঠকদের জন্য আমি একটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমার দু একটা কথা বলেই আলোচনাটি শেষ করব। অনেকদিন ধরে তো নির্বাচনী রোডম্যাপের কথা বলা হচ্ছে, কিন্তু এখনও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই বিএনপি তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচনটা 6 মাসের ভিতরেই সম্পন্ন করা সম্ভব। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের প্রথম অংশে নির্বাচনটি করা হতে পারে। এখন আমাদের কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই নির্বাচনী রোডম্যাপটি ঘোষণা করা উচিত। এখানে যে বিষয়টা আলোচনা করা হলো, সেটা একটা কাল্পনিক, একটি প্রস্তাবিত কয়েকটা ধাপের কথা উল্লেখ করা হলো। এখন এটি সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সময়টা
কিভাবে নির্ধারণ করবে সেটি তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যে সময়টি তাদের জন্য সুবিধা হয় সেই প্রক্রিয়ায় আগাবে। এবং নির্বাচন কমিশন এখান থেকে আমি যে আলোচনাটি এখানে সৈয়দ মনির খসরুর দীর্ঘ লেখা থেকে যে আলোচনাটি আপনাদের সামনে কয়েকটি ধাপ নির্বাচন রোড ম্যাপের প্রকাশ করলাম, সেটি 2025 সালের অক্টোবর মাসের ভিতরেই এই নির্বাচনটি সম্পূর্ণ করে ফেলা সম্ভব। এখন সরকার রাজনৈতিক দলগুলো এবং যারা স্টেক হোল্ডার আছে, নির্বাচন কমিশন সবাই মিলে এটি 10 মাসে করা হবে না 12 মাসের ভিতরে করা হবে না আরও কম সময়ে করা হবে, সেই সিদ্ধান্তটি নেবে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে। তবে শেষ কথা বলতে চাই এই বলে যে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে পারবে এবং খুব কম সময়ের ভিতরে নির্বাচনটি সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার যত দ্রুত বিদায় নেবে সেটি দেশের জন্য ভালো। আর যদি তা না করা হয়, বিশেষ সময়ে নিয়ে ফেলা হয় নির্বাচনটি অনুসরণ করতে, তাহলে এই যে বিভিন্ন ধরনের জটিলতা আমাদের দেশে ভবিষ্যতে তৈরি হতে পারে। সেই জন্য আমাদের প্রত্যাশা থাকবে যত কম সময়ের মধ্যে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে তারপরে সুবিধাজনক সময়ে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুসরণ করা এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তো আজকে যে বিষয়টি শুরু করেছিলাম নির্বাচনী রোডম্যাপের প্রস্তাবিত কয়েকটি ধাপ, এটা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে ভবিষ্যতে সুযোগ পেলে হয়তো আরও অনেক কথা বলা যেতে পারে। আজকের মতো এখানেই আমার আলোচনাটি শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।